একই কাগজে ১ বছর পর আবারও স্বাক্ষর দিচ্ছে নীলাদ্রি। পার্থক্য শুধু এতটুকুই, ১ বছর আগে নিজের সব অনুভূতি দিয়ে বিয়ের স্বাক্ষর, আর এখন ডিভোর্স। কিন্তু তার কোনো মায়া বা আফসোস হচ্ছে না, বরং মনে হচ্ছে সে অবশেষে মুক্তি পেতে চলেছে। নীলাদ্রি সাইন করার আগে বিপরীত দিকের লোকটার দিকে এক পলক তাকালো। চার চোখের দৃষ্টি একত্রে হতেই নীলাদ্রি মাথা নিচু করে খুব দ্রুতই সাইনটা করে দিল। হ্যাঁ, এখন থেকে সে ডিভোর্সি। আজ থেকে তাকে সমাজে কলঙ্কের দাগ লাগিয়েই চলতে হবে। নীলাদ্রি সাইন করা শেষ হতেই কাগজটি বিপরীত দিকে বসা লোকটিকে বাড়িয়ে দিতেই সে সাইন করে নিল। আরিয়ান কাগজে কলম বসানোর আগে একবার নীলাদ্রির দিকে তাকালো। নীলাদ্রি তার দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে ফেলল। তার এই মানুষটার চোখের দিকে তাকানোর সাহস নেই। এই চোখের দিকে তাকালে তার মন ক্ষত বিক্ষত হয়ে যায়। এরপর লোকটিও খুব তাড়াহুড়োয় সাইনটা করে দিল। নীলাদ্রি একটা মলিন শ্বাস ফেলল। এতদিনে লোকটির প্রতি মায়া জন্মে গিয়েছিল, তবে পাশাপাশি স্বস্তির শ্বাসও ফেলল। অবশেষে সে এই তিক্ততাপূর্ণ জীবনটা থেকে মুক্তি পেল। কিন্তু তবুও এই মানুষটা তার অভ্যাসে পরিণত হয়েছিল। ভুলতে কি পারবে মানুষটাকে? নীলাদ্রির বুক চিরে এক তপ্ত শ্বাস বেরিয়ে এলো। কোর্ট থেকে বেরিয়ে বাবার হাত ধরে গাড়িতে ওঠার উদ্দেশ্যে দরজা খুলতেই পেছন থেকে সেই অতি চিরচেনা ডাকটা শেষবারের মতো কানে বাজতেই নীলাদ্রি এক মুহূর্তের জন্য সব ভুলে পেছনে তাকালো। আরিয়ান একটু এগিয়ে নীলাদ্রির কাছ থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে বলে উঠল, ভালো থেকো। এই ১ বছর অনেক কষ্ট দিয়েছি তোমায়, পারলে মাফ করে দিও। নীলাদ্রি কিছু না বলে দাঁড়িয়ে রইল। কেন জানি এই মানুষটার এমন নরম কণ্ঠ শুনলে সে এই মানুষটার করা পাশবিক অত্যাচার সব ভুলে যেতে ইচ্ছে করে। নীলাদ্রির হুঁশ ফিরল যখন তার বাবা রেগে আরিয়ানকে থাপ্পড় মারল। তোমার লজ্জা করে না? আমার মেয়ের জীবন শেষ করে আবার ভালো থাকতে বলছো? আমারই বলছিল বেশি ভালো মনে করে তোমার হাতে মেয়ে দিয়ে। আজ থেকে আমার মেয়ের সাথে তোমার সব সম্পর্ক শেষ। আমার মেয়ের আশেপাশে যেন তোমাকে আর না দেখি, মনে থাকে জানো? আরিয়ান নেহাল আহমেদের কথা শুনে আর কোনো জবাব দেওয়ার সাহস পেল না। নেহাল আহমেদ হনহন করে গাড়ির পাশে এসে দরজা খুলে নীলাদ্রির উদ্দেশ্যে বলে উঠল। জামা, গাড়িতে ওঠ। নীলাদ্রি বিনা বাক্য ব্যয়ে গাড়িতে উঠে বসতেই অন্য পাশে তিনিও উঠে পড়ার পর গাড়ি ছেড়ে দিল। গাড়ি ছেড়ে দিয়ে কোর্টের গেট পেরিয়ে আসতেই নীলাদ্রি জানালা দিয়ে পার্কিং প্লেসে আরিয়ানের গাড়িটির দিকে তাকালো। আরিয়ান ড্রাইভিং সিটে বসে নীলাদ্রিদের গাড়িটির দিকে তাকিয়ে আছে। নীলাদ্রিদের গাড়ি গেট পেরিয়ে চলে আসতেই সে শেষবারের মতো পেছনের জানালা দিয়ে তাকিয়ে আরিয়ানকে দেখে নিল। আরিয়ানও ততক্ষণে গাড়ি ছেড়ে দিয়েছে। দুইটা গাড়ি একে অপরের বিপরীত দিকের রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এই গাড়ির মতোই আজ থেকে নীলাদ্রি আরিয়ানের গন্তব্য ভিন্ন। আর কোনো সম্পর্কের বাধা নেই। নীলাদ্রি পিছন ফিরে চোখ মুছে নিল। সে তো মানুষটাকে ভালোবাসতে চেয়েছিল, তবুও কেন মানুষটা তাকে আপন করে নিতে পারল না? হয়তো তারই নিয়তি খারাপ। নেহাল আহমেদ মেয়েকে এক হাতে জড়িয়ে ধরলেন। নীলাদ্রি বাবার বুকে গুটিসুটি মেরে বসে রইল। সে বুঝতে পারছে হয়তো বাবারও ভীষণ মন খারাপ, কারণ তিনিই যে জোর করে নীলাদ্রিকে বিয়ে দিয়েছিল নিজেরই বন্ধুর ছেলের সাথে। তখন সবেমাত্র উচ্চ মাধ্যমিক দিয়েছে নীলাদ্রি। তার ইচ্ছে সে অনেক পড়বে, একদিন বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। কিন্তু বাবা তার এক বন্ধুকে কথা দিয়ে রেখেছিল যে তার একমাত্র মেয়েকে বন্ধুর ছেলের হাতে তুলে দিবে। নেহাল আহমেদের বন্ধুর হঠাৎ করে ক্যান্সার ধরা পড়ল। এরপর আস্তে আস্তে শরীরের অবনতি হচ্ছিল। ঠিক তখনই তিনি বুঝতে পারলেন তার আর এই দুনিয়ায় বেশি দিন থাকা হবে না। সে মারা গেলে তার এতিম ছেলেকে কেউ দেখে রাখবে না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন তার দু চোখ বন্ধ হওয়ার আগেই একমাত্র আদরের ছেলেটাকে বিশ্বস্ত কারো হাতে তুলে দিতে চেয়েছিল। তার একমাত্র কাছের বন্ধু নেহাল আহমেদের একমাত্র মেয়ে নীলাদ্রিকে সে দেখেছিল অনেক ভদ্র একটা মেয়ে। একটু বেশি অসুস্থতা অনুভব হতেই তিনি বন্ধুকে বলে বিয়ের তোড়জোড় চালানের যে তার একমাত্র ছেলেকে বিয়ে দিবে। আরিয়ান সবসময় থাকতো ঢাকায়। সে পড়াশোনা শেষ করে ওখানেই একটা ব্যবসা খুলে ওখানেই থাকতো। বাবার মৃত্যু শয্যায় দেখতে এসেই বাবার শেষ কথা অনুযায়ী ইচ্ছের বিরুদ্ধে নীলাদ্রির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হলো। ঠিক একইভাবে নীলাদ্রিও সেই বিয়েতে রাজি ছিল না। তার সবচেয়ে বড় ইচ্ছাটাই যে অপূর্ণ রয়ে যাবে। তার উচ্চশিক্ষিত হওয়ার ইচ্ছে, আর তার চেয়ে বড় কথা একজন অজানা মানুষের সাথে
হুট করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সে চায়নি, কিন্তু আঙ্কেলের এই অবস্থায় রাজি না হয়ে উপায় ছিল না। তাই এক রকম ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ঘরোয়াভাবেই বিয়েটা সম্পূর্ণ হলো। বিয়ের পরদিনই আরিয়ান যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখন তার বাবা রেগে গিয়ে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে ইচ্ছের বিরুদ্ধেই থেকে গেল আরও কয়েকদিন। কিন্তু নীলাদ্রি আরিয়ানের মধ্যে সম্পর্কের কোনো উন্নতি হয়নি। আরিয়ান নীলাদ্রির সাথে কথাও বলেনি। আরিয়ানের বাবা এটা বুঝতে পেরে তার ছেলেকে ওয়াদাবদ্ধ করালেন যে তিনি যদি না থাকেন তখন মেয়েটিকে কোনো রকম যেন কষ্ট না দেয়, আর ঢাকায় তার সাথেই যেন মেয়েটিকে রাখে। আরিয়ানও আর উপায় না পেয়ে মাথা নাড়ল। এরপর কয়েকদিনের ভেতরেই আরিয়ানের বাবা মারা যান। তখন আরিয়ান না চাইতেও নীলাদ্রিকে সহ ঢাকার উদ্দেশ্যে নিয়ে যায়। ঢাকায় নিয়ে যাওয়ার পরেও তাদের সম্পর্কের কোনো উন্নতি হয়নি। নীলাদ্রি মনে করল হয়তো মানতে কষ্ট হচ্ছে, আস্তে আস্তে মেনে নিবে। সে সব কিছু ভুলে মানুষটার সেবা যত্নের দিকে সম্পূর্ণ ধ্যান দিল। কিন্তু মানুষটা নীলাদ্রির সাথে একটা কথাও বলার প্রয়োজন বোধ করতো না। আস্তে আস্তে বেড আলাদা হলো। এরপর ঢাকায় যাওয়ার পর পুরোপুরি রুমও আলাদা হয়ে গেল। উল্টো ঢাকায় গিয়ে মানুষটার মুখোশ খুলে গেল। সারাটা দিন নীলাদ্রি একা বাসায় পড়ে থাকে, তার কোনো খোঁজ নেয় না। মাঝরাতে আরিয়ান নেশা করে এসে নীলাদ্রি কিছু বললে গায়ে হাত তুলত। নীলাদ্রি বিয়ে হয়েছে তাই ভালোবাসা দিয়ে মানুষটাকে আগলে রাখতে চেয়েছিল, কিন্তু না, তার ধারণা ভুল প্রমাণিত হলো। মানুষটা তাকে চাই না। যদি হুঁশে থাকে নীলাদ্রিকে দেখিয়ে দেখিয়ে অন্য একটি মেয়ের সাথে কথা বলতো। নীলাদ্রি সব চুপচাপ সহ্য করলেও এভাবে অন্য একটি মেয়ের সাথে কথা বলা দেখে আর চুপ থাকতে পারল না। সে রেগে গিয়ে একদিন মোবাইল নিয়ে ফেলায় সেদিন রাতটা নীলাদ্রির জন্য কাল রাত মনে হয়েছিল। এতদিন হুঁশে না থেকেই মারত, সেদিন হুঁশে থেকেও বের ধর মেরেছে নীলাদ্রিকে। সকালে উঠেই সারা দেহ ব্যথায় ছটফট করে উঠল। রক্তাক্ত শরীর নিয়ে নীলাদ্রির সকাল সকাল উঠে যেতে হয়েছিল আরিয়ানের নাস্তার ব্যবস্থা করার জন্য। নীলাদ্রি তবুও টু শব্দ না করে মানিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি। হঠাৎ কারো অনবরত ডাকার ফলে নীলাদ্রির হুঁশ ফিরতেই দেখল বাবা তার পাশের দরজা খুলে দাঁড়িয়ে আছে। নীলাদ্রি আশেপাশে তাকিয়ে দেখতে পেল গাড়ি অনেক আগেই তাদের বাড়ির সামনে থেমে গেছে। গাড়ি থেকে ব্যাগ আর জিনিসপত্র সব নামানো শেষ। নীলাদ্রি কাল বিলম্ব না করে গাড়ি থেকে নামতেই নিহাল আহমেদ বলে উঠলেন, আস্তে ধীরে নাম মা। নীলাদ্রি বাবার দিকে তাকিয়ে গাড়ি থেকে নেমে পড়ল। সে গাড়ি থেকে নেমে বাড়িটার দিকে তাকালো। কতদিন পর এই বাড়িটাতে এসেছে। ঢাকায় যাওয়ার পর আরিয়ান আর নীলাদ্রিকে এই বাড়িতে আসতে দেয়নি। বাবা মায়ের জোরাজুরিতে একবার এসেছিল, আসলেও নিজে সহ এসে দিনের ভেতর রওনা দিয়েছিল আবার। নীলাদ্রি নিজের বাড়িটির দিকে তাকিয়ে প্রাণ ভরে শ্বাস নিল। বাসায় ঢুকতেই নীলাদ্রির মা মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে কেঁদে উঠল। ওনার কান্না দেখে নিহাল আহমেদ বিরক্তিসূচক শব্দ করে ধমকে উঠল, তুমি চুপ করো তো, তোমার কারণেই আজ আমার মেয়ের জীবনে কলঙ্কের দাগ লেগে গেল। নীলাদ্রি চুপচাপ রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। মা বাবার এই খুনসুটিগুলো আগে ভালো লাগলেও এখন আর ভালো লাগছে না। তারা ঝগড়া থামিয়ে মেয়ের রুমের দরজার দিকে তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে। রুমে ঢুকেই নীলাদ্রি ওয়াশরুমের কল ছেড়ে দিয়ে হাঁটু মেরে বসে পড়ল। মুখের উপর হাত চেপে ধরে কান্নায় ভেঙে পড়ল। তার জীবনটা এমন কেন হলো? কি দোষ ছিল তার? সমাজে এখন তার উপর কলঙ্কের দাগ লেগে গেল। কেন তার জীবনটা এত কষ্টের হলো? সে তো চেয়েছিল সব কিছু ভুলে আরিয়ানের সাথে আবারও পথ চলতে, কিন্তু মানুষটা এমন কেন করলো? একটুও কি ভালোবাসা যায় না নীলাদ্রিকে? নীলাদ্রি তো ভালোবেসেছিল। অন্যদিকে আরিয়ান বাড়ি ফিরতেই দরজা খুলতেই একরকম নীরবতা, আবছা অন্ধকার দেখে বুক চিনচিন করে উঠল। সবসময় বাড়িটা আলোতে ভরে ছিল। নীলাদ্রি সবসময় জানালার পর্দা সরিয়ে রাখত, আর আজ সব বদ্ধ। আরিয়ান গিয়ে সব জানালাগুলো খুলে পর্দা সরিয়ে দিতেই সম্পূর্ণ বাড়ি আগের মতো আলোয় ঝিলমিল করে উঠল। আরিয়ান রুমে গিয়ে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে ওয়াশরুমে পা বাড়ালো। ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বের হতেই মুখ ফুসকে বলে উঠল, নীলাদ্রি, সকালে আয়রন করতে দিয়েছিলাম, সেই কাপড়টা কই রেখে। বলতে বলতেই থেমে গেল আরিয়ান। তার যে মনেই নেই নীলাদ্রিকে সে ডিভোর্স দিয়েছে, সে আর আসবে না। আরিয়ান আলমারি খুলতেই দেখলো সকালে আয়রন করতে গিয়েছিল সেই কাপড়টা সহ বাকি আরও সব কাপড়গুলো তাক তাক করে গুছিয়ে রাখা। কাপড়গুলো নিতে গিয়ে নীলাদ্রিকে একটু মনে পড়ল আরিয়ানের। হয়তো এতদিন বাসায় ছিল তাই নীলাদ্রিকে মনে পড়ছে।
আর আরিয়ানের সব কিছু নীলাদ্রিই করতো, তাই প্রথম প্রথম নিজে নিজে এসব করতে একটু আধটু মনে পড়ছে। সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে ভেবে নিজেকে বোঝালো আরিয়ান। ফ্রেশ হয়ে শুয়ে পড়ল আরিয়ান। ক্ষুধায় পেট চৌ চৌ করছে, কিন্তু এই মুহূর্তে উঠতে মোটেও ইচ্ছে করছে না। রিয়াকে একটা কল দিতে হবে, মেয়েটার সাথে আজ সারা দিন কথা বলতে পারেনি, হয়তো রেগে আছে। রাতে নীলাদ্রির নিজেকে উপরে শক্ত করে পরিপাটি হয়ে মা বাবার সাথে খাওয়ার উদ্দেশ্যে টেবিলে গিয়ে বসলো। নেহাল আহমেদ কিছুক্ষণ অপলক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে রইল। তিনি এটা বুঝতে পারছে না যে হঠাৎ মেয়েটা এত অগোছালো কিভাবে হয়ে গেল। যাই হোক, তিনিও মনে প্রাণে এটাই চান যে তার মেয়ে যেন সামনে এগিয়ে যেতে পারে। নেহাল আহমেদ তাড়াতাড়ি করে তার স্ত্রীর উদ্দেশ্যে হাঁক ছাড়ল। কই গো, খাবার আনো তাড়াতাড়ি। আমার মেয়ের জন্য তার পছন্দের খাবারটা তাড়াতাড়ি গরম করে আনো। আনছি, একটু অপেক্ষা করো। রান্নাঘর থেকে নীলাদ্রির মায়ের প্রতিউত্তর আসলো। নীলাদ্রি চুপচাপ ভঙ্গিতে টেবিলে বসে আছে। সে মূলত স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। আরিয়ানের সাথে তার এসব হয়তো কপালে লেখা ছিল, কিন্তু বাবাকে হয়তো মনে মনে অপরাধবোধ ঘিরে ধরেছে। হাজার হলেও তিনি একজন বাবা হিসাবে মেয়ের ভালোই চাইবে, কিন্তু এটা হয়তো কপালের লিখন। তাই নীলাদ্রি যথেষ্ট পরিপাটি হয়ে থাকার চেষ্টা করছে, যাতে করে বাবা মা যেন কষ্ট না পায়। মা খাবার আনতেই তিনি আগে নীলাদ্রির প্লেটে খাবার তুলে দিল। আজ তিনি তার মেয়ের পছন্দের ইলিশ মাছ ভাজি করেছে। রুবিনা বেগম নীলাদ্রির প্লেটে খাবার তুলে দিয়ে মাছের কাঁটা বেছে দেওয়ার উদ্দেশ্যে মেয়ের প্লেটে হাত রাখতেই নীলাদ্রি থামিয়ে দিল। থাক মা, এখন আমি মাছের কাঁটা বেছে খেতে পারি। বলেই নীলাদ্রি নিজে নিজে মাছের কাঁটা বাছতে লাগলো। মেয়ের কথা শুনে নেহাল আহমেদ আর রুবিনা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করল। তাদের মনটা নিমেষের মধ্যে খারাপ হয়ে গেল। মেয়েটা আগে মাছ বেছে খেতে পারতো না, রুবিনা বেগমের মাছ বেছে দিতে হতো, তারপর নীলাদ্রি খেত। বিয়ের পর আরিয়ানের সাথে প্রথম প্রথম একবার এসেছিল, এখনও মাছ বেছে দিতে হয়েছিল। এরপর আর আশা হয়নি। রুবিনা বেগমকে নেহাল আহমেদ চোখ দিয়ে ইশারা করে খেতে বসতে বলল। সে মলিন শ্বাস ফেলে বিপরীত পাশে চেয়ার টেনে খেতে বসল। নীলাদ্রির খাওয়া শেষ হতেই উঠে যেতে গিয়ে বাবার ডাকে থেমে আবার বসে পড়ল। হ্যাঁ বাবা। নেহাল আহমেদ মনে মনে নিজেকে প্রস্তুত করলেন। আফসোস, মেয়ের সাথে কথা বলতেও এখন তার অপরাধবোধ ঘিরে ধরেছে। তোর কোথাও গিয়ে জানতে পড়তে ইচ্ছে হচ্ছিল? থাক বাবা, বাদ দাও। আমাদের একটা মাত্র মেয়ে, ইচ্ছা পূরণ করব না? তুই বল। নীলাদ্রি একটা শ্বাস ফেলে প্রতিউত্তর করল। একটা মাত্র মেয়ের ইচ্ছেটাকে যদি আর 1 বছর আগে প্রাধান্য দিতে, তাহলে আজ এই দিন দেখতে হতো না। আর তোমারও মেয়ের সাথে কথা বলতে গিয়ে অপরাধ বোধ জেগে উঠতো না বাবা। নীলাদ্রির কথা শুনে নেহাল আহমেদ মাথা নিচু করে ফেলল। তিনি মেয়ের প্রতিউত্তর কি দিবে ভেবে পাচ্ছে না। রুবিনা বেগমও চুপ হয়ে রইল। নীলাদ্রির হঠাৎ মনটা খারাপ হয়ে গেল। ভেবেছিল বাবা মায়ের সাথে খেতে বসে ওনাদের অপরাধ বোধটা দূর করিয়ে দিয়ে বুঝাবে যে এটা নীলাদ্রির নিয়তি ছিল, কিন্তু উল্টো তাদের মনটা আরও খারাপ করে দিল। কি দরকার ছিল এসব বলার? নীলাদ্রি কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল। কল্যাণী ফোর্নিয়া কিন্তু এখন আর যাব না বাবা। তুমি পারলে এইখানে আশেপাশে কোথাও ভর্তি করিয়ে দাও। নেহাল আহমেদ মাথা তুলে বললেন। আমাদের মাফ করে দিস মা, আমি বুঝতে পারিনি এর শেষ এতটা খারাপ হবে। ভেবেছিলাম আমাদের মতো তার ছেলেও ভালো হবে, আর ছেলে শিক্ষিত তাই তোকে ভালো রাখবে, কিন্তু বুঝতে পারিনি। আমরা চাই তুই এখানে না থেকে বাইরে গিয়ে পড়াশোনার ইচ্ছেটা তুই পূরণ কর। এসব আর বলিও না বাবা, হয়তো আমার কপালে এটাই লেখা ছিল। তুমি আমাকে এই শহরের বাইরে কোথাও পড়াশোনার ব্যবস্থা করো, আমি হোস্টেলে থেকে পড়বো। তোমাদের মেয়ে এতটাই নরম নয় বাবা, আমি ঘুরে দাঁড়াবো, চিন্তা করিও না, আমি পারবো। আচ্ছা, তুই রুমে গিয়ে শুয়ে পড় মা। নেহাল আহমেদের প্রতিউত্তর পেয়ে নীলাদ্রি মাথা নেড়ে হেসে রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। কি দরকার ছিল তোমার এসব বলার? মেয়েকে এত দূরে কেন পাঠাচ্ছ নীলাদ্রির বাবা? পড়তে তো এখানেও পারবে। কি দরকার আমার মেয়েটাকে আবার অত দূরে পাঠানোর? রুবিনা বেগম নীলাদ্রির যাওয়ার পানে তাকিয়ে বলে উঠল। বাইরে গিয়ে পড়ার ইচ্ছেটা নীলাদ্রির অনেক আগে থেকেই ছিল, বলা যায় ছোটবেলা থেকেই এই ইচ্ছেটা, কিন্তু মাঝখানে আমার দোষে সব শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ও এখন অত দূরে আর যাবে না, তাই এই শহরের বাইরে অন্য কোথাও ওকে পড়াশোনার ব্যবস্থা করে দিব। আর তুমি বুঝছো না, এই সমাজে থেকে আমার মেয়ে মানসিকভাবে আরো ক্ষতিগ্রস্ত হবে।
এই সমাজে একজন মেয়ে 1 বছরের মধ্যে ডিভোর্সি মানে হচ্ছে মেয়েটাই খারাপ। অথচ ছেলের হাজার দোষ দেখলেও কেউ এসব বলবে না। উল্টো মেয়েটা ভালো মতো চলতে গেলেই সবাই হেনস্থা করে। আমরা তো আর সবসময় ওর পাশে থাকতে পারবো না যে মানুষের জবাব দিতে। আমি চাই না আমার মেয়ে ঘুরে দাঁড়াতে গিয়ে রাস্তাঘাটে এসব বাধা আমার মেয়েকে আটকাক। তাই সব ভেবে এই সিদ্ধান্ত নেওয়া আমার। নেহাল আহমেদের কথায় রুবিনা বেগম চুপ হয়ে মলিন শ্বাস ফেলল। হয়তো সেও বুঝতে পেরেছে। রুমে ঢুকেই নীলাদ্রি দরজা বন্ধ করে চুপচাপ ঘুমানোর চেষ্টা করলো। ঘুমাতে গেলেই সব কথা একসাথে মনে পড়ে। বড্ড অসহায় লাগে তখন নিজেকে। ঘুমটাও তখন স্বার্থপর হয়ে ওঠে। পাশের ঘরে শব্দ যাওয়ার ভয়ে যখন বালিশে মুখ গুজে গোঙাতে থাকে তখন বারবার করে মনে পড়ে সেই মানুষটার কথা, যাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে শুধুই অবহেলা আর অত্যাচার জুটেছে। আচ্ছা, কাউকে মনে প্রাণে ভালোবেসে আগলে রাখার চেষ্টা কি অপরাধ? রাত গিয়ে ধরণীর বুকে সকাল নামে। নীলাদ্রি ঘুম থেকে উঠে নামাজ পড়ে নেয়। ভোরের দিকে ঘুম আসাতে চোখগুলো লাল আকার ধারণ করেছে। নীলাদ্রি রুম থেকে বের হয়ে রান্নাঘরে গিয়ে কফি নিয়ে এসে ব্যালকনিতে দাঁড়ালো। ভোরের সতেজ বাতাস গায়ে লাগতেই এক অন্যরকম অনুভূতি হানা দিল। চোখ বন্ধ করে ভোরের স্নিগ্ধ হাওয়া অনুভব করল। আজ প্রায় 1 বছর পর আবারও আগের মতো অনুভূতি আসছে। এই 1 বছরের মধ্যে একবারও তার এই প্রিয় সময়টা একান্তভাবে উপভোগ করতে পারেনি। রাতে আরিয়ান দেরি করে বাসায় ফিরত আর নীলাদ্রি আরিয়ানের জন্য খাবার নিয়ে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ত। ঘুমের মাঝেই কারো থাপ্পড় খেয়ে উঠে বসতেই দেখত আরিয়ান চক্ষু লাল করে দাঁড়িয়ে আছে। তাড়াহুড়ো করে উঠে আরিয়ানকে খাবার দিতেই সে খাবারও ভালো হয়নি বলে নীলাদ্রির মুখের উপর ছুঁড়ে মারত। একবার জিজ্ঞাসা করতো না নীলাদ্রি খেয়েছে কি না। আরিয়ান সবসময় অকথ্য ভাষায় নীলাদ্রিকে গালি দিত। নীলাদ্রি সব চুপচাপ শুয়ে যেত। সে ভাবত বিয়ে তো মানুষের একবারই হয়। কষ্ট করে মানিয়ে নিয়ে মানুষটাকে ভালোবাসলে বোধহয় মানুষটাও নীলাদ্রিকে বুঝতে পারবে। কিন্তু নীলাদ্রির ধারণা ভুল। আর কয়দিন গেলে নীলাদ্রি বোধহয় মারাই যেত। নীলাদ্রি একটা দীর্ঘশ্বাস ফেলল। না চাইতেও সবসময় সেই স্মৃতিটা হানা দেয়। সে তাড়াতাড়ি চোখ মুছে নিল। আর ভাববে না এসব ভেবে ভেবে বাবা মাকে কষ্ট দিতে চায় না আর নীলাদ্রি। পূর্ব আকাশে লাল আভা ছড়িয়ে সূর্য উদিত হচ্ছে। নীলাদ্রি মুগ্ধ চোখে সেদিকে তাকিয়ে রইল। স্মৃতি হাতড়িয়ে বুঝতে পারল শেষ কবে এই দৃশ্যটা দেখেছে তার মনে পড়ছে না। তাই বোধহয় আজ মনে হচ্ছে এই প্রথম সূর্য উদিত হওয়ার দৃশ্য দেখছে নীলাদ্রি। একটু বেলা গড়াতেই নীলাদ্রি রুম থেকে রান্নাঘরে চলে গেল। আজ সে নাস্তা বানাবে। চটপট নিজের কাজে লেগে গেল সে। সব কিছু তৈরি করা শেষ হতেই সেগুলো টেবিলে এনে রাখলো। ততক্ষণে বাবা মা দুজনেই উঠে গিয়েছে। রুবিনা বেগম তাড়াহুড়ো করে রান্নাঘরে ঢুকতেই দেখতে পেল নীলাদ্রি প্লেট সাজিয়ে সেগুলো নিয়ে বের হচ্ছে। কি রে মা? প্রতিদিন তো তুমিই করো, আজ না হয় আমিই করি। রুবিনা বেগম মেয়ের দিকে তাকিয়ে রইল। যে মেয়েকে 1 বছর আগে হাজার জোর করেও কোনোদিন সকালে ঘুম থেকে তুলতে পারতো না, সে মেয়ে এখন ডাকার আগেই ভোরে ঘুম থেকে উঠে সংসারের নাস্তাপাতি বানিয়ে নিচ্ছে। মা খেতে আসো। মেয়ের ডাকে রুবিনা বেগমের হুঁশ ফিরল। সে পেছন ফিরে তাকিয়ে দেখল নেহাল আহমেদও এসে বসেছে টেবিলে। তিনিও মেয়ের কাজ কারবার দেখে স্ত্রীর দিকে তাকালেন। এরপর একটা মলিন শ্বাস ফেলে খাওয়ার দিকে মনোযোগ দিলেন। খাওয়া শেষ হতেই নীলাদ্রি সব জিনিস রান্নাঘরে নিয়ে একা একা ধুয়ে মুছে গুছিয়ে রুমে এসে বসল। সে নিজেকে যথাসম্ভব ব্যস্ত রাখার চেষ্টা করছে। তবুও সময়ে অসময়ে সব মনে পড়ে। আর মাত্র কয়েকদিন, এরপর হোস্টেল জীবন আর পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে নীলাদ্রি। কেটে গেল আরও কয়েকদিন। এর মধ্যে নেহাল আহমেদ নীলাদ্রির ভর্তির জন্য সব ব্যবস্থা করে ফেলেছেন। নীলাদ্রিও মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। ডিভোর্সের পর নীলাদ্রি বাসা থেকে আর বের হয়নি। আজ হোস্টেল যাওয়ার পথে রাস্তাঘাটে সবাই নীলাদ্রিকে ভিন্ন নজরে দেখছে। সে সেটা ওদের দিকে না তাকিয়ে বুঝতে পেরেছে। চায়ের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় এক মধ্যবয়স্ক মহিলা আরেকজনের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল। তিনি নীলাদ্রির দিকে আর চোখে তাকিয়ে নেহাল আহমেদকে উদ্দেশ্য করে বলে উঠল, কি গো ভাই সাহেব, শুনলাম তোমার মেয়েকে নাকি তালাক দিয়ে দিছে। এত ভালো ছেলে তালাক দিয়ে দিল? মেয়েটাকে তো আগে দেখতে ভদ্র মনে হতো। বলতেই দোকানের মানুষগুলোর দৃষ্টি নীলাদ্রির উপর পড়ল। নেহাল আহমেদ
জবাব দেওয়ার জন্য মুখ খুলতেই মহিলাটি আবারও বলে উঠল, বলছি কি, আমার কাছে একটা সম্বন্ধ আছে। এই ধরো একটু বয়স হয়েছে আর কি, কিন্তু তোমার মেয়েকে সুখে রাখবে। মেলা টাকা পয়সা আছে, ছেলে মেয়ে সব বিদেশে সেটেল। তোমার মেয়ে রাজরানীর মতো থাকবে। বলতেই চায়ের দোকানে বসা অন্যরা সহ হাসাহাসি করতে লাগলো। নীলাদ্রি রাগে অপমানে মাথা নিচু করে ফেলল। নেহাল আহমেদ মেয়ের দিকে একবার তাকিয়ে রেগে কিছু বলার উদ্দেশ্যে পা বাড়াতে যেতেই নীলাদ্রি বাবার হাত ধরে ইশারা দিয়ে অনুনয় করল কিছু না বলার জন্য। নেহাল আহমেদ মেয়ের চোখের দিকে তাকিয়ে রাগটা কোনো মতেই হজম করে নিলেন, কিন্তু ভেতরে ভেতরে তার রক্তক্ষরণ হচ্ছে। নীলাদ্রি মাথা উঁচু করে মহিলাটির উদ্দেশ্যে সেখানে পা বাড়ালো। আন্টি, শুনছি আপনারও তো একটা মেয়ে আছে। যদি আজ আমার জায়গায় আপনার মেয়েটা থাকতো, বলা তো যায় না কার কপালে কি লেখা আছে। আজ থেকে 1 বছর আগে এই দিনে আমি অবিবাহিত ছিলাম। ঠিক আপনার মেয়ের মতোই চলতাম ফিরতাম, কিন্তু দেখুন 1 বছর পর কি নিয়তি। হতেও তো পারে আপনার মেয়েরও আগামী বছর এই দিন দেখতে হবে। তখন এই আপনার মতো আপনার মেয়েকে কেউ যদি এমন প্রস্তাব দেয়, তখন কেমন লাগবে আপনার? বলতেই মহিলাটির চেহারা ভীতিগ্রস্ত দেখা গেল। নীলাদ্রি মহিলাটির এমন ঘন মেঘের চেহারা দেখে তাচ্ছিল্য হাসল। এই না না, ভয় পাবেন না আন্টি। আমি শুধুমাত্র আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি, যাতে আপনার মনে একটু হলেও অনুশোচনা আসে। ভাবেন আপনার কথায় আমার বাবার কেমন লাগলো। আর জানেন আন্টি, আমি মোটেও ভেঙে পড়িনি, কিন্তু সমাজে চলতে ফিরতে গিয়ে আপনাদের মতো মানুষের কথা শুনে একটা মেয়ে ভেঙে পড়তে বাধ্য। আপনারা জানেন না, শুধুমাত্র আপনাদের কারণে একটা মেয়ে হতাশার কোন পর্যায়ে চলে যেতে পারে। আন্টি, এমন কিছু করিয়েন না যাতে পরে আফসোস করতে হয়। মহিলাটি মাথা নিচু করে ফেলল। এরপর মাথা উঁচিয়ে কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলতেই নীলাদ্রি বাবার হাত ধরে বলে উঠল, আপনাদের কথার কারণে আজ আমার পড়াশোনার জন্য দূরে যাচ্ছি। কাউকে কোনো কথা বলতে গিয়ে সেই জায়গায় আগে একবার আপনাকে বসিয়ে দেখবেন, তারপর অন্যকে বলতে আসিয়েন। আন্টি, আপনাদের সবারই সন্তান আছে, ভালো থাকবেন। আজ আসি। বলেই চলে আসলো নীলাদ্রি। নেহাল আহমেদ মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। দোকানের মানুষগুলোরও আর কিছু বলার সাহস হলো না। কেউ কেউ মাথা নিচু করে ফেলল, হয়তো নীলাদ্রির কথাগুলো মনোযোগ দিয়ে বুঝতে পেরেছে। ভর্তির সব কিছু ঠিকঠাক করার পরে নেহাল আহমেদ মেয়েকে এক গাদা আদেশ দিয়ে হোস্টেলে তুলে দিলেন। এরপর নিজে বাসার উদ্দেশ্যে ফিরে গেলেন। নীলাদ্রি তার রুমে সব কিছু গুছিয়ে রেখে খাটের উপর বসল। তার রুমমেটও একই সাথেই পড়ে। এটা হোস্টেলে কর্মরত মহিলাটি বলেছিল। নীলাদ্রি ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে বারবার ওয়াশরুমের দিকে তাকাতে লাগলো। রুমমেট হয়তো গোসল করছে, এখনও দেখা বা কথা হয়নি। জার্নি আর এসব গোছাতে গোছাতে ক্লান্ত লাগছে। দু চোখে ক্লান্তি এসে ভর করতেই কোন সময়ে চোখ লেগে গেল আর খেয়াল ছিল না। ঘুম ভাঙল কারো ডাক শুনে। নীলাদ্রি ঘুমু ঘুমু চোখে ঝাপসা চোখে তাকিয়ে দেখলো একটি অচেনা মেয়ে ডাকছে। তার রুমে অচেনা মেয়ে কোথা থেকে আসবে? হোস্টেলের কথা মনে পড়তেই সে নিজের অবস্থান বুঝে উঠতেই হুড়মুড় করে বসতেই মেয়েটি হেসে বলল, আরে আস্তে আপু, সে কখন থেকে ঘুমাচ্ছেন? আজ আর আপনার গোসল হলো না। বলেই মেয়েটি হেসে উঠল। নীলাদ্রি নিজের অবস্থান বোঝার চেষ্টা করল। সে খাটের সাথে হেলান দিয়েই ঘুমিয়ে পড়েছিল। জানালা দিয়ে চোখ জিতেই তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এতক্ষণ ঘুমালো? সে দুপুরে কাপড় নিয়ে বসেছিল ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে। অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল বোধহয়। নীলাদ্রি চারপাশ তাকিয়ে কাপড়গুলো খুঁজতেই মেয়েটি বলে উঠল, আপু, আমি গুছিয়ে রেখেছি আপনার কাপড়গুলো। এতক্ষণে গোসল করলে ঠান্ডা লাগতে পারে। আপনাকে দেখতে ক্লান্ত লাগছিল, তাই আর ঘুম থেকে ডাকিনি। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি নাস্তার ব্যবস্থা করছি। আমাকে আপনি আর আপু বলে লজ্জা দিও না, নাম ধরেই ডাকতে পারো, একই ডিপার্টমেন্টে পড়ি। মেয়েটি মাথা নেড়ে সায় জানালো, তোমার নামটা কি যেন? মৌ আর তোমার? নীলাদ্রি, তোমার নামটা সুন্দর। নীলাদ্রির কথায় মেয়েটি হাসলো। এরপর মেয়েটি নিজেই আগ বাড়িয়ে বলতে লাগলো, যাক, এতদিনে একটা সঙ্গী পেলাম। জানো, এতদিন একা একা সময় কাটাতে হতো, এখন আর ক্লাসও একা যেতে হবে না। আমি কিন্তু অনেক বকবক করি, তোমাকে প্রচুর জ্বালাবো। মৌয়ের কথায় নীলাদ্রি হাসলো। কয়েকদিন যেতেই নীলাদ্রি আর মৌয়ের মাঝে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেল। এখন নীলাদ্রির সুখ দুঃখের একমাত্র সঙ্গী হচ্ছে মৌ। মৌও সবসময় নীলাদ্রির সাথে কথা বলে
নীলাদ্রিকে হাসির ওপর রাখতে চায়। এত এত পড়াশোনা আর মৌয়ের বন্ধুত্বে নীলাদ্রির আর আগের কথা তেমন একটা মনে পড়ে না। কিন্তু রাতে মাঝে মাঝে আরিয়ানের সেই অত্যাচারগুলো নীলাদ্রির ঘুমের মাঝে দুঃস্বপ্নরূপে এসে জ্বালায়। তখন মাঝরাতে মৌ নীলাদ্রিকে এটা ওটা হাসির গল্প বলে হাসাতে চেষ্টা করে। সে সবসময় নীলাদ্রিকে সময় দিতে চায়, যাতে করে অতীতটা আড়ালে ঢেকে যায়। আস্তে আস্তে সম্পূর্ণ মনোযোগ নীলাদ্রি পড়ার উপর দিচ্ছে। ক্লাসেও সে ভালো রেজাল্ট করছে। নেহাল আহমেদ মাঝে মাঝে এসে দেখে যান। রুবিনা বেগম সবসময় স্বামীকে জোর করে মেয়েকে যাতে এইবার বাড়ি নিয়ে যায়, কিন্তু নীলাদ্রির এক কথা, সে আগে ভালো মতো পড়া শেষ করুক, তারপর বাড়ি যাবে। রুবিনা বেগমকে নেহাল আহমেদ আশ্বস্ত করলেন, সমাজের দিকটা ভেবেই মেয়ে এখন বাড়ি ফিরছে না। রুবিনা বেগমও আর জোর করেন না। এখন সব কিছু ঠিকঠাক চলছে, কিন্তু কয়েক মাস যেতেই নেহাল আহমেদ অসুস্থ হয়ে পড়লেন। সেদিন নীলাদ্রি মাসের খরচের জন্য যখন কল করলো, তখন অপর পাশ থেকে বাবার নীরবতায় যা বোঝার বুঝে ফেলল। সে আর আগ বাড়িয়ে কিছু বলল না। বুঝতে পারলো বাবা মায়ের এখন বয়স হচ্ছে, বয়সের ভারে এখন আর চাকরিও করতে পারে না। মায়ের ওষুধ আর বাবার নিজের খরচ, আবার এদিকে নীলাদ্রির শহরে থাকা খাওয়ার জন্য এত এত টাকা, সব মিলিয়ে তিনি কি করবেন ভেবে পাচ্ছে না। তবুও তিনি নীলাদ্রিকে আশ্বস্ত করল, নীলাদ্রি যেন সব মনোযোগ পড়ার দিকে দেয়, টাকার ব্যবস্থা তিনি করবেন। নীলাদ্রি টাকার ব্যাপারে আর কিছু না বলে বাবা মায়ের সাথে কথা বলে ফোন রেখে দিল। তার মাথায় এখন আরেকটা চিন্তা এসে ভর করল, আর তার কোনো ভাই নেই যে বাবা মাকে চালাবে। বাবার যা জমানো ছিল, ভেবেছিল নীলাদ্রির বিয়ের পর ওনারা স্বামী স্ত্রী জীবন পার করে দিতে পারবেন, কিন্তু তা তো হলো না। মেয়ে ফিরে আসতেই তিনি মেয়েকে এখানে ওখানে ভর্তির ব্যবস্থা করতে গিয়ে প্রায় টাকাই খরচ করে ফেলেছিলেন। এখন সব শেষের পথে, নিজেও অসুস্থ হয়ে পড়েছেন, কিছু করার উপায় নেই। নীলাদ্রি পড়াশোনার পাশাপাশি একটা ছোটোখাটো চাকরির খোঁজার জন্য বেরিয়ে পড়ল সেই অচেনা শহরে। চাকরি খুঁজতে গিয়ে সে আরও ভালো করে চিনতে পারল শহরটাকে। ভালো মানুষের আড়ালে মুখোশ পরে থাকা বাবার বয়সী মানুষগুলোকেও চিনতে পারল নীলাদ্রি। চাকরির বড়ই কদর। নীলাদ্রি প্রয়োজনে পড়ে চাকরির উদ্দেশ্যে রাস্তায় নেমে বুঝতে পারল এ শহরে হাজার হাজার শিক্ষিত যুবক বেকার ঘুরছে একটা চাকরির আশায়। নীলাদ্রি এসব দেখে ব্যর্থ হলো। সে তো এদের তুলনায় কিছুই না, মাত্রই অনার্স প্রথম বর্ষ শেষ হলো। তার উপর কেউ কেউ চাকরি দিতে চাইলেও সুযোগ খুঁজে। নীলাদ্রি সারাদিন এখানে ওখানে চাকরি খুঁজে ক্লান্ত হয়ে দিন শেষে হোস্টেলে ফিরল। ক্লান্তিতে দু চোখ বুজে আসতেই শুয়ে পড়তে গিয়ে বাবা মায়ের প্রতিচ্ছবি চোখের সামনে ভেসে উঠতেই ধপ করে চোখ খুলে উঠে বসে। তার যে এত তাড়াতাড়ি আশা ছেড়ে দিলে চলবে না। তার বাবা মায়ের একমাত্র নির্ভরযোগ্য স্থান এখন শুধুমাত্রই নীলাদ্রি। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটা চাকরি পেল নীলাদ্রি। চাকরির দিন ইন্টারভিউ দিতে গিয়ে দেখলো দুজন অল্প বয়স্ক লোক বসে আছে। নীলাদ্রি পুরোপুরি নিজেকে প্রস্তুত করে নিয়ে গিয়েছিল যেন প্রশ্ন ধরলে ফটাফট উত্তর দিতে পারে, যাতে করে নীলাদ্রি যেন সিলেকশনে বাদ না পড়ে। কিন্তু তারা নীলাদ্রির ধারণা ভুল প্রমাণ করে তার কাগজপত্র দেখে ব্যক্তিগত বিষয়ে সব প্রশ্ন করে যাচ্ছিল। নীলাদ্রি অস্বস্তিতে পড়ে একে একে সব প্রশ্নের উত্তর দিয়ে গেল। যখন শুনল নীলাদ্রি একজন ডিভোর্সি আর বয়স্ক বাবা মায়ের একমাত্র মেয়ে, তার চাকরিটা যেভাবেই হোক পেতেই হবে, তখনই তাদের দুজনের চোখ জলজল করে উঠল। তারা তখনই নীলাদ্রিকে সিলেক্ট করে ফেলল। নীলাদ্রিকে এত এত মানুষের ভিড় থেকে চাকরির কোনো প্রশ্ন ছাড়াই সিলেক্ট করায় সে ভাবতে বসে গেল। কিন্তু পরক্ষণে বাবা মায়ের কথা মনে পড়তেই সে হেসে লোকগুলোর দিকে তাকাতেই লোকগুলোর অস্বস্তি মাখা চোখ দেখে সে যা বোঝার বুঝে ফেলল। নীলাদ্রি ঘৃণা ভরা দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে অফিস থেকে সাথে সাথে বেরিয়ে এলো। সে বুঝতে পারলো এই শহরে হাজার হাজার ভালো মানুষের আড়ালে মুখোশ পরিহিত মানুষের অভাব নেই। আবিষ্কার করলো সুন্দর সুশ্রী শহরটার আড়ালে ঢাকা বিশ্রী আরেকটা রূপ। মৌ নীলাদ্রির এমন অবস্থায় এক পরিচিত আঙ্কেলের সাথে কথা বলে একটা অফিসে চাকরির ব্যবস্থা করলো। নীলাদ্রি প্রথমে না বোধক মাথা নাড়ল, ভাবলো এই শহরে সবাই অসহায়তার সুযোগ খুঁজে। এই শহরের মুখোশের আড়ালে ঢাকা মানুষের অভাব নেই। মানুষ কতটা নিম্ন মনের হলে মেয়ের বয়সীকেও পর্যন্ত ছাড় দেয় না, কুপ্রস্তাব দেয়, তা নীলাদ্রি ভেবে উঠতে পারে না। আচ্ছা, মানুষগুলোর এমন কিসের অভাব যে এমন প্রস্তাব দেয়, তাও বা তারই মেয়ের বয়সীকে? মৌ নীলাদ্রিকে আশ্বস্ত করলো এই চাকরিতে এমন কিছুই হবে না। নীলাদ্রিও শেষবারের মতো চেষ্টা চালিয়ে গেল। সে চাকরিটা
যেমন করেই হোক করবে। মৌ নীলাদ্রির এমন অবস্থায় এক পরিচিত আঙ্কেলের সাথে কথা বলে একটা অফিসে চাকরির ব্যবস্থা করল। নীলাদ্রিও বিনা বাক্য ব্যয়ে মাথা নেড়ে চাকরিটা সন্তর্পণে গ্রহণ করে নিল। নীলাদ্রি চাকরির প্রথম দিন একটা চাকরি পাওয়ার সব প্রস্তুতি নিয়ে রওনা দিল। তার বড় কোনো চাকরি লাগবে না, কোনো মতেই চলার মতো একটা ছোটোখাটো চাকরি হলেই চলবে। মৌয়ের দেওয়া ঠিকানায় গিয়ে দেখলো এটা অনেক বড় একটা কোম্পানি, অনেক কর্মচারী আছে। নীলাদ্রি বুঝতে পারল না এত বড় অফিসে সে কী বা চাকরি করতে পারবে। ভয়ে ভয়ে ঢুকতেই একজন কর্মচারী নীলাদ্রিকে একদম উপরে বসের ক্যাবিনের সামনে গিয়ে ঢুকতে বলে নিজে চলে গেল। নীলাদ্রি চারপাশে তাকিয়ে দেখলো সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, তাই কেউ নীলাদ্রির দিকে তাকাচ্ছে না। এইটা নীলাদ্রির বেশ ভালো লাগলো। এখন আর অস্বস্তি লাগছে না। ভয়ে ভয়ে বসের কেবিনে ঢুকতেই দেখলো একজন মধ্যবয়স্ক লোক চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। নীলাদ্রি কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে রইল। লোকটাকে এখন ডাকা কি ভালো হবে? লোকটিকে দেখে মনে হচ্ছে উনি ভীষণ ক্লান্ত, কিন্তু নীলাদ্রি যে চাকরির আশায় এসেছে, এই চাকরি যে তার পেতেই হবে। নীলাদ্রি আশেপাশে তাকালো, কাউকে দেখতে না পেয়ে সে এগিয়ে লোকটির উদ্দেশ্যে ডাক দিল। স্যার। লোকটি ভ্রু কুঁচকে নীলাদ্রির দিকে তাকিয়ে বলে উঠল। নীলাদ্রি লোকটিকে মৌয়ের কথা বলতেই লোকটি হেসে নীলাদ্রিকে বসতে বলল। নীলাদ্রি বসতেই তিনি বলে উঠলেন, মৌ আমার মেয়ে সমবয়সী, ও আমাকে কাল সব বলেছে। এই দিনে তোমার এই অবস্থা দেখে আমার ভীষণ খারাপ লেগেছে। মনে হয়েছে তোমার এই অসহায় সময়ে তোমার জন্য কিছু করতে না পারলে আমার এই জীবনে এতটুকু এগিয়ে আসাটা বৃথা। আঙ্কেল, আপনি আমাকে যে কোনো একটা কাজ দিলেই হবে, যেটা দিয়ে আমি কোনো মতে চলতে পারবো। জানো মা, তোমার মতো আমারও একটা মেয়ের শখ ছিল। তোমাকে দেখে আপন আপন লাগছে, মনে হচ্ছে যেন তুমি আমার মেয়ের মতোই। তুমি আমাকে স্যার বলিও না, তোমাকে তুমি করে বলছি বলে কিছু মনে করো না। তোমার বেশি টাইম দিতে হবে না, তুমি তোমার পড়াশোনা ঠিকমতো করিও। প্রিন্টারে কাজ দিচ্ছি, অবশ্য সেটাতে অন্য একজন আছে, কিন্তু আপাতত এটাই করো। আর বাকি সব কাজে তোমাকে অনেক সময় দিতে হবে, তাই সেগুলো দিচ্ছি না। তোমার তো বড় হতে হবে, পড়াশোনার পাশাপাশি এই কাজটা করলে হবে। বলেই তিনি একজনকে ডাকলেন। উনি আসতেই তিনি নীলাদ্রিকে তার জায়গা দেখিয়ে দিতেই নীলাদ্রি চলে আসতে গিয়ে থেমে জিজ্ঞেস করলো, স্যার একটা কথা বলি, আপনাকে চিন্তিত দেখাচ্ছে। আপনি কি কোনো কারণে ডিপ্রেসড? নীলাদ্রির কথায় লোকটি মলিন মুখে হাসল। শুভকামনা মা তোমার জন্য। নীলাদ্রি বুঝতে পারল উনি এই বিষয়ে কথা বলতে চাচ্ছেন না, তাই সে হেসে মাথা নেড়ে বেরিয়ে গেল কেবিন থেকে। এভাবেই কেটে গেল আরও কয়েক মাস। নীলাদ্রির অফিসের স্যারটা অনেক ভালো। তার ধারণাকে ভুল প্রমাণিত করলো ওই একজন মানুষই। উনি নীলাদ্রিকে অনেক স্নেহ করেন আর মেয়ে সম্বোধন করে কথা বলেন। নীলাদ্রিও বাবার নজরে দেখে, নীলাদ্রিকে বেশি কাজ করতে দেয় না। নীলাদ্রির পাশাপাশি প্রিন্টারের জন্য আগের জনকে আর বিদায় করেনি, তাই নীলাদ্রির তেমন চাপ পড়ে না। সে সকালে কয়েকটা গুরুত্বপূর্ণ ক্লাস করে অফিসে যায়। এটা তার অফিসের স্যারের আদেশ, নীলাদ্রি যাতে ক্লাস করে, ঠিকমতো পড়াশুনো করে। নীলাদ্রিও বাধ্য মেয়ের মতো সব হারে হারে পালন করে। অফিসে যেহেতু বেশি কাজ থাকে না, তাই নীলাদ্রি পাশাপাশি আরেকটা টিউশন নিল। মাস শেষে কিছু টাকা নিজে রেখে বাকি কিছু টাকা বাবা মায়ের জন্য পাঠায়। ওনারা তা দিয়েই ভালোই চলে যায়। অবশ্য প্রথম প্রথম নেহাল আহমেদ নীলাদ্রির উপরে রেগেছিলেন, কেন তার মেয়ে চাকরি করবে এরকম একটা অচেনা শহরে। কিন্তু পরবর্তীতে নীলাদ্রি যখন অফিসের স্যারটার সাথে বাবাকে কথা বলিয়ে দিল এবং বুঝিয়ে বলল, তখন নেহাল আহমেদের রাগ পড়ে গেল। তবুও তিনি অভিমান করে থাকেন। সব মিলিয়ে নীলাদ্রির দিন এখন ভালোই কাটে। নীলাদ্রি মাস শেষে পাশাপাশি কিছু টাকা নিজের কাছে সঞ্চয় রাখে, তার যে অনেক বড় হতে হবে। দেখতে দেখতে আরও কয়েক মাস কেটে গেল। এখন নীলাদ্রি এতদিনের সঞ্চয়ের টাকা দিয়ে কয়েকটা সেলাই মেশিন নিয়ে কাজ করছে। পাশাপাশি খুঁজে খুঁজে আরও কয়েকজন অসহায় মেয়েকে তার সেলাইয়ের দোকানে কাজ দিয়েছে। সে মূলত শাড়ির ব্যবসায় শুরু করছে। আস্তে আস্তে বিভিন্ন দোকানে এসব ছড়িয়ে দিচ্ছে। দিন শেষে রাতে একটু পড়াশোনা করে রাত জেগে সে এসব শাড়ির কাজ করে, নিজেও করে, পাশাপাশি অসহায় মেয়েগুলোকেও শেখায়। আস্তে আস্তে তারাও নীলাদ্রির মতো কাজে দক্ষতা অর্জন করছে। এসবের মাঝেও নীলাদ্রি অফিসের চাকরিটা ছাড়েনি, কারণ তার অসহায় সময়ে যে মানুষটা তার বাবার মতো করে সাথে থেকে অনুপ্রেরণা দিয়েছিল, মেয়ের মতো করে, ওনাকে কিভাবে ছেড়ে আসবে নীলাদ্রি? লোকমান সাহেব যে নীলাদ্রিকে মেয়ে ভেবে আসছে, তাকে নীলাদ্রি ছেড়ে আসতে পারবে না। অবশ্য উনি সবসময় বলেন এত কষ্ট করে আর চাকরিটা না করার জন্য, কিন্তু নীলাদ্রি
অবসর সময়ে একটু আধটু গিয়ে মানুষটার অফিসে গিয়ে সময় দেয়। নেহাল আহমেদ অনেক খুশি, তার মেয়ে অবশেষে সুখের পথ দেখছে। সবাই সাক্ষী নীলাদ্রি কত কষ্ট করে এগোচ্ছে। প্রিয় দর্শক, আপনারাও কিন্তু সাক্ষী। একদিন নীলাদ্রি অফিসে স্যারের কেবিনে ফাইল দিতে গিয়ে দেখলো স্যার কার সাথে জানি কথা বলছে, হয়তো ছেলেই হবে। নীলাদ্রিকে তার স্যার কথার ফাঁকে একদিন বলেছিলেন তার একটা মাত্র ছেলে, তবে ছেলেটা এখনও দেশে আসলো না। সেই যে 4 বছর আগে পড়াশোনার উদ্দেশ্যে গিয়েছে, এখনও একবারও আসলো না। এখন পড়া শেষ, তিনি ছেলেকে বলেন এসে যাতে তাদের এত এত কোম্পানিগুলো হাতে নেয় আর বিয়ে করে। আর কয়দিনই বা নিজে বাঁচবে। কিন্তু ছেলেকে দেশে আসার কথা বললে কোনো এক কারণে বিষয়টা এড়িয়ে যায়। লোকমান সাহেব বুঝে উঠতে পারেন না ওনার ছেলে ওনাকে অনেক ভালোবাসে। বাবার কথা হারে হারে মেনে চলার চেষ্টা করে, কিন্তু দেশে আসে না। নীলাদ্রি যখনই দেখতো তখনই লোকমান সাহেবকে সব সময় ছেলের কথা বলতে শুনতো। নীলাদ্রি ফাইল নিয়ে আবার ফেরত আসলো, কারণ বুঝতে পারলো স্যার বোধহয় ওনার ছেলের সাথে কথা বলছে। কারণ তিনি মোবাইলের অপর পাশে থাকা ব্যক্তিকে অনুরোধ করছিলেন, হয়তো ছেলেকে দেশে আসতে বলছিলেন। তাই নীলাদ্রি আর ডিস্টার্ব করলো না। ব্যক্তিগত কথায় ডিস্টার্ব না করাই ভালো। অনেকক্ষণ পর নীলাদ্রি ফাইল নিয়ে আবারও কেবিনের দরজায় ঠেকা দিল, কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। দ্বিতীয়বার ঠোকা দিয়েও যখন কোনো সাড়া পেল না, তখন সে দরজা ঠেলে নিজেই ঢুকে পড়ল। দেখতে পেল স্যার হাঁপাচ্ছে। নীলাদ্রি তাড়াতাড়ি দৌড়ে স্যারকে ধরতেই স্যার নীলাদ্রিকে নিজের হাতের ফোনের দিকে ইশারায় কিছু একটা বলার চেষ্টা করলো, কিন্তু বলার আগেই ঢলে পড়ল। নীলাদ্রি স্যারকে ধরে সবাইকে ডাক দেয়। সবাই আসতেই স্যারকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার সময়ও স্যারের হুঁশ ছিল। তিনি তার হাতের ফোনটা নীলাদ্রির দিকে বাড়িয়ে কিছু বলার চেষ্টা করতে করতে চোখ বন্ধ করে ফেলল। নীলাদ্রি লোকমান সাহেবকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে নিজেও ওনার হাত ধরে পাশের সিটে বসে পড়ল। পাশেই লোকমান সাহেবের অক্সিজেন লাগানো নিষ্পাপ মুখের দিকে তাকাতেই চোখ দিয়ে অঝরে ধারায় অশ্রু নির্গত হলো। এই স্যারটা তার দ্বিতীয় বাবার মতো। এই অচেনা শহরে 2 বছর ধরে নীলাদ্রিকে আগলে রেখেছিল। ইনার কিছু হলে নীলাদ্রি কল্পনাও করতে পারবে না কী করবে। হাসপাতালে নেওয়ার সাথে সাথে ডাক্তাররা ইমার্জেন্সিতে নিয়ে গেল লোকমান সাহেবকে। তারা জানালো ওনার শ্বাসকষ্টের সমস্যা ছিল, আর কোনো কিছু নিয়ে উত্তেজিত হয়ে যাওয়ার ফলে হার্ট অ্যাটাক আসছে। আর বয়সের ভারে বিভিন্ন রোগ ছিল। ওনার কাছের বলতে একমাত্র কয়েকজন কর্মচারী ছিল, তারাও অতটা কাছের নয়। উনি নীলাদ্রিকে সবসময় মেয়ের মতো আপন ভাবতেন। তাই নীলাদ্রি সায় জানালো অপারেশনের জন্য। অপারেশন থিয়েটারে যখন লোকমান সাহেবকে ঢোকাচ্ছিল তখন ওনার কোনো হুঁশ ছিল না। নীলাদ্রির মনটা আজ অনেক খারাপ। সে শুধু প্রার্থনা করছে লোকমান সাহেবের যেন কিছু না হয়। নীলাদ্রি অপারেশন থিয়েটারের দরজার সামনে চেয়ারে মাথা উবু করে চোখ বন্ধ করে বসে রইল। হঠাৎ হাতের মোবাইলটার তীব্র শব্দে নীলাদ্রি ধরফর করে চোখ খুলতেই দেখল লোকমান সাহেবের মোবাইলে কেউ একজন কল করছে। নীলাদ্রি মোবাইলের স্ক্রিনের দিকে চোখ যেতেই দেখল সান লেখা। সে বুঝতে পারল হয়তো স্যারের ছেলে। নীলাদ্রি অপারেশন থিয়েটারের দরজার সামনে চেয়ারে মাথা উবু করে চোখ বন্ধ করে বসে রইল। হঠাৎ হাতের মোবাইলটার তীব্র শব্দে নীলাদ্রি ধরফর করে চোখ খুলতেই দেখল লোকমান সাহেবের মোবাইলে কেউ একজন কল করছে। নীলাদ্রি মোবাইলের স্ক্রিনের দিকে চোখ যেতেই দেখল সান লেখা। সে বুঝতে পারল হয়তো স্যারের ছেলে। সে তাড়াতাড়ি কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসলো। আমি অত্যন্ত দুঃখিত বাবা, ফোন কেটে দেয়াতে। রাগ করেছ? জরুরি মিটিং ছিল, সেটার খেয়াল একদমই ছিল না। পিএ এসে বলতেই খেয়াল হলো, তাই তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম। এই মাত্র মিটিং শেষ হলো। এইবার বলো, কি যেন বলছিলে? ওই পাশ থেকে অনর্গল কথায় নীলাদ্রি থম মেরে রইল। এরপর কোনো মতেই বলল, স্যার অপারেশন চলছে। মাহাতিম তার বাবার মোবাইলে অন্য কারো আওয়াজ শুনে ভ্রু কুঁচকে কান থেকে মোবাইল নামিয়ে দেখল নাম্বার ঠিক আছে কিনা। না, নাম্বার তো ঠিকই আছে, কিন্তু এই মেয়েকে কি বলছে? তাহলে বাবার কিছু হলো না তো? না না না, বাবার কিছু হবে না। এই মেয়েটা হয়তো কোনো কারণে মজা করছে। এই মেয়ে কি আজে বাজে বকছেন? আমার বাবার মোবাইল আপনার কাছে কেন? আপনার বাবার অপারেশন চলছে। কেমন ছেলে আপনি? একমাত্র বয়স্ক বাবাকে একা ফেলে ওখানে আছেন। বলেই মোবাইলটা কেটে দিল নীলাদ্রি। কোনো অদ্ভুত কারণে ছেলেটার উপর ভীষণ রাগ পাচ্ছে তার। হয়তো আজ এই ছেলে পাশে থাকলে স্যার এত অসুস্থ হতো না। নীলাদ্রি মাথা চেপে ধরে বসে রইল। মাহাতিমের হাত থেকে মোবাইল পড়ে গেল। কি বলছে এসব তার বাবা? সে আর কিছু ভাবতে পারল না। তাড়াতাড়ি করে বাবার অফিসে কর্মরত এক আঙ্কেলকে কল করে জানতে পারল সত্যি
মাহাতিম তাড়াতাড়ি ইমার্জেন্সি পাসপোর্ট নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দিল। লাগবে না তার এত অভিমান জিদ। এই জিদের কারণে তো তার ভালোবাসাকে সে চাইলে আর ফিরে পাবে না, কিন্তু সে চাইলে তার বাবাকে বাঁচাতে পারবে। সে যে বাবাকে ছাড়া একদম অসহায়। অপারেশন শেষ হওয়ার অনেক সময় পেরিয়ে যাওয়ার পরও লোকমান সাহেবের কোনো হুঁশ না ফেরাতে সবাই উৎকণ্ঠা হয়ে পড়ল। ডাক্তাররা জানালো খুব তাড়াতাড়ি ওনার হুঁশ ফিরবে। নীলাদ্রি তার বাবা মাকে খবরটা দিল। সেদিন রাতটা সে লোকমান সাহেবের সাথে হাসপাতালেই কাটিয়ে দিল। ভোর হতেই লোকমান সাহেব আদো আদো চোখে দেখতে পেল নীলাদ্রি ঘুম ঘুম অবস্থায় সিটে বসে দুলছে। লোকমান সাহেব তা দেখে স্বস্তি অনুভব করল। এত সফলতার পরেও তিনি কাউকে বিনা স্বার্থে তার পাশে পাননি, কিন্তু এই মেয়েটাকে একটু উৎসাহ আর কোনো মতেই চলার মতো একটা চাকরি দিতেই কতটা আপনের মতো সারা রাত হাসপাতালেই কাটিয়ে দিল। তিনি অনেক মানুষকে চাকরি আর টাকা দিয়ে সাহায্য করেছিলেন, কিন্তু দিন শেষে ওরা একটু সফল হতেই লোকমান সাহেবকে আর চিনল না। প্রতি জায়গায় ঠকতে ঠকতে তিনি নিরাশ হয়ে পড়েছিলেন। কিন্তু এই মেয়েটার কার্য দেখে তার মনে একটু হলেও স্বস্তি অনুভব করলেন। যাক, একজন হলেও পেলেন আপনজনের মতো। নীলাদ্রি হঠাৎ হাতের পাশে নড়াচড়া অনুভব হতেই চোখ খুলে দেখল লোকমান সাহেব দেয়ালের দিকে তাকিয়ে আছে। নীলাদ্রি তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। এরপর লোকমান সাহেবের পাশে গিয়ে দাঁড়াতেই তিনি ধীর কণ্ঠস্বরে বললেন, তুমি সারা রাত এখানে ছিলে? তুমি বাসায় ফিরে যাওনি মা? আপনি আগে সুস্থ হয়ে ওঠেন, তারপর আমিও ফিরে যাব। আপনার মেয়ে হলে এমনভাবে ফিরে যেতে বলতেন স্যার। নীলাদ্রি অভিমান ভরা কণ্ঠে বলে উঠল। নীলাদ্রির কথায় লোকমান সাহেব মলিন হাসলেন। আমার মেয়ে বলছো, আবার স্যারও বলছো? নীলাদ্রি হেসে স্যুপ আনার উদ্দেশ্যে ক্যাবিন ছেড়ে বেরিয়ে যেতে গিয়ে লোকমান সাহেবের ডাকে থেমে গেল। আমার ছেলে ফোন করেছে মা? নীলাদ্রি হ্যাঁ বোধক মাথা নেড়ে স্যুপ আনার উদ্দেশ্যে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। মাহাতিম তাড়াহুড়ো করে হাসপাতালের কেবিনে নাম্বার মিলিয়ে ঢুকতেই দেখল তার বাবা একা একা শুয়ে আছে। কত বছর পর সামনাসামনি বাবাকে দেখছে। বাবার শরীর আর আগের মতো নেই, চোখগুলো কোঠরে ঢুকে গেছে। মাহাতিম আরেকটু এগিয়ে গেল। তার হঠাৎ করে বুকে চিনচিনে ব্যথা অনুভব করলো। হঠাৎ করে বাবার কাছে এতদিন দূরে থাকার জন্য তীব্র অপরাধ বোধ জেগে উঠছে। মাহাতিম লোকমান সাহেবের দিকে এগিয়ে ওনার মাথার উপর ডান হাতটা আলতো করে রাখতেই তিনি ফিরলেন। ছেলেকে দেখে তিনি এটা তার ভ্রম মনে করে পাশ ফিরে গেলেন। ভাবলেন এটা আর নতুন কি, জীবনের শেষ সময় এসে গিয়েছে, তাই সবসময় ছেলেটাকে চোখের উপর ভাসে। আজ তো একেবারে ছেলের ছোঁয়াও অনুভব করতে পারছে। লোকমান সাহেবের পিলে চমকে উঠল। তার মানে কি এটা তার ভ্রম নয়, তার ছেলে সত্যিই এসেছে? এটা ভাবতেই ওনার চোখ গড়িয়ে অশ্রু নির্গত হলো। মাহাতিম বাবার চোখে অশ্রু দেখে বাবাকে জড়িয়ে ধরে কান্না থামানোর বৃথা চেষ্টা চালিয়ে গেল। এরপর চোখ মুছে বাবাকে শান্ত করল। মাহাতিম সব কিছু জানার জন্য ডাক্তারের সাথে কথা বলার উদ্দেশ্যে রওনা দিল। নীলাদ্রি ডাক্তারের কাছ থেকে পারমিশন নিয়ে স্যুপের বাটি নিয়ে কেবিনে ঢুকতেই কারো সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে দিতে নিজেকে কোনো মতে সামলে নিল। দুঃখিত। সমস্যা নেই। বিরক্তিতে আড়ালে ঢেকে সামনের মানুষটার দিকে না তাকিয়ে জবাব দিল নীলাদ্রি। মাহাতিম অসহায় চোখে সামনের দিকে দৃষ্টি দিতেই থমকে গেল। তার মুখ আপনা আপনি হা হয়ে গেল। এটা কি সে স্বপ্ন দেখছে, নাকি হাত বাড়িয়ে ছুতে গেলেই হাওয়ায় মিলিয়ে যাবে? জামার কিছু অংশে স্যুপ পরায় নীলাদ্রি বিরক্ত সূচক শব্দ করে কপাল কুঁচকে জামা ঝাড়তে কেবিনে ঢুকে পড়ল। আর মাহাতিম এখনও এক দৃষ্টিতে নীলাদ্রির দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছে সে এখনও স্বপ্নের জগতে আছে। এই তো ঘুম ভাঙলেই সকালের বিরক্তিকর দিনটা শুরু হবে। মাহাতিম তাড়াতাড়ি ওখান থেকে সরে গেল। নীলাদ্রি লোকমান সাহেবকে খাইয়ে কেবিন থেকে বেরিয়ে করিডরের শেষ মাথায় কাচের জানালা দিয়ে ব্যস্ত শহর দেখছিল। নীলাদ্রিতা, অনেক বছর পর হঠাৎ সেই অতি চিরচেনা ডাকটা কানে বাজতেই নীলাদ্রি চমকে উঠল। তার বুকে চিনচিনে ব্যথা অনুভব করল। নীলাদ্রি বুঝতে পারল না সে তো এখন যথেষ্ট শক্ত হওয়ার চেষ্টা করেছিল, তবুও এমন কেন লাগছে। কিন্তু মানুষটা এখানে এত বছর পর। নীলাদ্রি ফিরতেই চার চোখের দৃষ্টি একসাথে হতেই নীলাদ্রি চোখ ফিরিয়ে বলে উঠল, এ কি মাহাতিম ভাই? মাহাতিম শান্ত দৃষ্টিতে নীলাদ্রির দিকে তাকালো। ভেতরে ভেতরে তার রক্তক্ষরণ হচ্ছে। এই মেয়েকে নাকি সে একসময় মনে প্রাণে ভালোবাসত কি এখনো ভালোবাসে। কত বছর পর এই প্রিয় চেহারাটা দেখছে আবারও। কেমন আছো? তোমার স্বামী কেমন আছে? মাহাতিমের কণ্ঠ শান্ত,
মাহাতিমের প্রশ্ন শুনে নীলাদ্রি চুপ থেকে বলে উঠল। আমি ডিভোর্সি। কথাটা বলার সময় নীলাদ্রির কণ্ঠস্বরটা কেঁপে উঠছিল। নীলাদ্রির উত্তর শুনে মাহাতিমের পিলে চমকে উঠল। সেই স্তব্ধ দৃষ্টিতে নীলাদ্রির দিকে তাকালো। তার এখনও বিশ্বাস হচ্ছে না নীলাদ্রিকে কেউ ডিভোর্স দিয়েছে। সোনার হরিণ হাতের নাগালে পেয়েও হারিয়ে ফেলল। মাহাতিম এত ভালোবেসেও পেল না, অথচ সেই ছেলেটা পেয়েও হারিয়ে ফেলল। আফসোস। নীলাদ্রির কথা শুনে মাহাতিম একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে না নীলাদ্রিকে এই মুহূর্তে কিভাবে সহানুভূতি জানাবে। নীলাদ্রি কথা কাটিয়ে বলে উঠল। আপনি তাহলে স্যারের ছেলে, বিয়ে করছেন না কেন? বাবাকে কষ্ট দিয়ে কী লাভ? শুধু শুধু যাকে পাবেন না তার জন্য অনুভূতি সব ঢেলে দিয়ে বাবাকে কষ্ট দিয়ে কী লাভ? ওনার কি দোষ? একজনের জন্য অনুভূতিটা লিখে দিয়েছিলাম অনেক আগেই। ভেবেছিলাম দূরে গিয়ে ভুলতে পারবো, কিন্তু আমার ধারণা ভুল। তাকে কি ভোলা যায়? মাহাতিমের কথার উত্তর নীলাদ্রি কি দিবে ভেবে পাচ্ছে না। সে চুপ রইল। মাহাতিম নীলাদ্রির দিকে এক পলক তাকিয়ে বলে উঠল। অতীতটা ভুলে স্থানটা কি আর কাউকে দেওয়া যায় না? নীলাদ্রিতা দয়া দেখাচ্ছেন? আমি আর আগে নীলাদ্রিতা নই। বলেই নীলাদ্রি উঠে চলে আসলো। পেছনে রেখে গেল একজোড়া সিক্ত চিকচিক আঁখি। 2 দিন পর লোকমান সাহেবকে দেখতে নেহাল আহমেদ আর রুবিনা বেগম এলেন। নীলাদ্রিকে কাজ দেওয়ার পর থেকে লোকমান সাহেবের সাথে নেহাল আহমেদের ফোন আলাপ হয়। সেই সূত্রে এই 2 বছরে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। মাহাতিম আসার পর নীলাদ্রি আর তেমন আসে না। লোকমান সাহেবকে মাহাতিম 2 দিনের মাথায় বাসায় নিয়ে আসে। তিনিও আর হাসপাতালে থাকতে চান না। নীলাদ্রি বাবা মাকে লোকমান সাহেবের বাসার সামনে নামিয়ে দিয়ে নিজে ক্লাসে চলে গেল। সামনে পরীক্ষা, ভালো মতো পড়তে হবে। লোকমান সাহেবের ব্যবসা এখন মাহাতিম দেখাশোনা করে। সেও কথা দিয়েছে বাবাকে ছেড়ে আর যাবে না। বাবা যেটা বলে সেটাই সে মাথা পেতে গ্রহণ করে নেবে। নেহাল আহমেদ আর রুবিনা বেগম লোকমান সাহেবকে দেখতে আসায় তিনি তাদেরকে একটা কথা দিয়ে ফেললেন। তিনি বললেন তার একমাত্র ছেলের সাথে নীলাদ্রিকে বিয়ে দিবেন। নেহাল আহমেদ বলে উঠলেন। আমার মেয়ের অতীত হয়তো আপনি জানেন না ভাই সাহেব, তাই হয়তো এরূপ অনুরোধ করছেন। নেহাল আহমেদের কথা শুনে লোকমান সাহেব হাসলেন। আমি সব জানি, আর আমি এই 2 বছরে আপনার মেয়েকে দেখে আসছি। নীলাদ্রি আমারই মেয়ের মতো, তার মধ্যে খারাপ কিছু আমি দেখিনি। আমি এও দেখেছি সে কতটা কষ্টে করে স্ট্রাগল করেছে। আমি প্রথম দিনই ভেবে নিয়েছি নীলাদ্রিকে আমার ছেলের বউ করব, কিন্তু আমি জানতাম নীলাদ্রিনী যখন রাজি হতো না, কারণ সবেমাত্র সে একটা দাগ থেকে উঠে এসেছে আর সে একজন ডিভোর্সি। সেটা আমি না বললেও সে নিজেও আগ বাড়িয়ে বলে দিত। সে সফল হয়ে রাজি হতো। তাই এখন বলছি, ওই ছেলেটা আসলে হিরেকের চিন্তা ভুল করেছে। আমি নীলাদ্রিনীকে ব্যাপারে সব জেনেছি, প্রস্তাবটা দিয়েছি। নেহাল আহমেদ স্ত্রীর দিকে তাকালেন। তিনি বললেন, আস্তে ধীরে নীলাদ্রির কাছ থেকে উত্তর জেনে বলবেন। এরপরই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। মাহাতিম বাসায় ফিরতে লোকমান সাহেব মাহাতিমের বিয়ের ব্যাপারে কথা তুললেন। মাহাতিম রাজি হতে না চাইলে তিনি বলে উঠলেন। আমি আর কদিনে বা বাঁচবো বাবা? তোর কাছে বাবা হিসেবে আর কোনো কিছু চাইবো না। আমি মেয়ে দেখে রেখেছি। বিয়ের কথা বলতেই মাহাতিমের চোখে নীলাদ্রির চেহারাটা ভেসে উঠল। যেটার জন্য এতদিন বাবার কাছ থেকে দূরে ছিল, সেটাই শেষ পর্যন্ত করতে হবে, অন্তত বাবার কথা রাখার জন্য হলেও। কিন্তু মাহাতিম কি করে ভুলতে পারবে নীলাদ্রিকে? মেয়েটা চোখের আড়ালে ছিল, তাও একটু ভুলতে পেরেছিল, যার জন্য দেশ ছেড়ে থেকেছে। দেশে আসতেই তাকেই পেল আবার অন্য রূপে। 5 বছর আগে যে স্থানটা একজনকে দিয়েছে, কিভাবে সেই স্থানে অন্য কাউকে বসাবে মাহাতিম? লোকমান সাহেব ছেলের কথা শুনে হাসলো। রাতে জানাবে মানে বিয়েতে রাজি হবে। তিনি জানতেন তার ছেলে তার কথা রাখবে। রাতে খেয়ে পড়াশোনা শেষ করে শাড়ি নিয়ে বসলো নীলাদ্রি। এমন সময় নেহাল আহমেদের কল পেয়ে মোবাইলটি কানের পাশে ধরে সে সেলাইয়ের কাজে লেগে পড়ল। হ্যাঁ বাবা, তোমরা পৌঁছে গিয়েছো? নেহাল আহমেদ জবাব দিলেন, তারা অনেক আগেই পৌঁছে গেছে। নেহাল আহমেদকে আজ মোবাইল রাখতে না দেখে নীলাদ্রি ভ্রু কুঁচকাল। বাবা তুমি কি কিছু বলতে চাচ্ছ? বলো। আসলে নেহাল আহমেদকে আমতা আমতা করতে দেখে নীলাদ্রি হেসে বাবাকে আশ্বস্ত করলো বলার জন্য। নীলাদ্রির হাসি শুনে নেহাল আহমেদ কথা বলার জোর পেলেন। আসলে কাল বলবো, এখন শুয়ে পড়, এত রাত জাগিস না। বলেই তিনি তড়িঘড়ি করে মোবাইল রেখে দিলেন। কেন জানি নীলাদ্রির ডিভোর্সের পর নেহাল আহমেদের সাথে মেয়ের কোথায় জানি একটা অদৃশ্য দেহাল তৈরি হয়েছে।
বিয়ের কথা বলতে গেলেই আগের ঘটনাটা চোখের সামনে ভেসে ওঠে। মেয়ের সাথে ভারী অন্যায় করে ফেলেছেন তিনি। পরদিন সকালে উঠেই নীলাদ্রি ভাবল লোকমান সাহেবকে দেখে আসা উচিত, অনেক দিন দেখা হয় না। এখন হয়তো মাহাতিম অফিসেই থাকবে, তাই দেখা করতে পারবে। যেই ভাবা সেই কাজ, নীলাদ্রি চটপট তৈরি হয়ে বেরিয়ে পড়ল লোকমান সাহেবের বাড়ির উদ্দেশ্যে। নীলাদ্রি লোকমান সাহেবের বাড়ি গিয়ে পৌঁছাতেই তিনি এতদিন পর নীলাদ্রিকে কাছে পেয়ে সব গল্প একসাথে জুড়িয়ে দিলেন। নীলাদ্রি তা দেখে হাসল। তিনি কথায় কথায় নীলাদ্রিকে মাহাতিমের বিয়েতে রাজি হওয়ার ব্যাপারটা উৎফুল্ল হয়ে বলে দিলেন, কিন্তু মেয়েকে সেই বিষয়টা চেপে গেলেন। নীলাদ্রি মাহাতিমের বিয়েতে রাজি হওয়ার শুনে কিছু সময় স্তব্ধ হয়ে গেল। বুকে চিনচিনে ব্যথা অনুভব করলো। কেন কেন এমন লাগছে তার? হয়তো অনেক বছর আগের অনুভূতিটা আবার তাজা হয়ে উঠছে। লোকমান সাহেব খেয়াল করলেন নীলাদ্রির মুখ পাংশুটে আকার ধারণ করেছে। তিনি মুচকি হাসলেন। তিনি ছেলে আসার পরে বুঝতে পারলেন হয়তো নীলাদ্রি মাহাতিম একজন আরেকজনকে আগে থেকেই চিনে, তাই এই পরিকল্পনা করেছেন। নীলাদ্রি লোকমান সাহেবকে বলে চুপচাপ বেরিয়ে গেল। এই তাহলে মাহাতিমের ভালোবাসা? 2 দিন না যেতেই বিয়েতে রাজি হয়ে গেল। নীলাদ্রি সোজা লোকমান সাহেবের অফিসে চলে গেল। এখন অফিসে আর লোকমান সাহেব আসেন না, মাহাতিমই সব দেখাশোনা করে। নীলাদ্রি ওয়েটিং রুমে বসে মাহাতিমের অপেক্ষা করছে। মাহাতিম গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছে, তাই ডাকতেও পারছে না। কিছুক্ষণ পর নীলাদ্রির ডাক এলো, স্যার এসেছে। নীলাদ্রি বসা থেকে উঠে দাঁড়ালো। এরপর ক্যাবিনে ঢুকে বসতেই মাহাতিম টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বসতেই তার সামনে বসা নীলাদ্রির দিকে দৃষ্টি যেতেই থমকে গেল। সেদিনের পর নীলাদ্রি আর মাহাতিমের সামনে আসেনি। আজ আবার কতদিন পর দেখছে মেয়েটাকে। নীলাদ্রি মাহাতিমের দিকে মনোযোগ দিয়ে তাকালো। পরনে সাদা রঙের শার্ট। এই রঙের শার্টটা মাহাতিমের স্নিগ্ধ রূপটা যেন আরও বাড়িয়ে দিয়েছে। কপালের উপরে সিল্কি চুলগুলো লুটোপুটি খাচ্ছে। গালে খোঁচা খোঁচা চাপ দাড়িগুলো ফর্সা চেহারার সাথে যেন একদম খাপে খাপ। সব মিলিয়ে মাহাতিমকে আজ কেন জানি একদম সুদর্শন পুরুষ বলে মনে হচ্ছে। এত বছর মাহাতিমকে একবারও মনোযোগ দিয়ে দেখেনি নীলাদ্রি। আজ কি হয়েছে সে জানে না। মাহাতিম গলা খাকারি দিয়ে বলে উঠল, কি খাবে? নীলাদ্রি কিছু না বলে চুপচাপ বসে রইল। এতক্ষণ মনে মনে অনেক কিছু সাজিয়ে এসেছিল, কিন্তু এখন কিছুই বলতে ইচ্ছে করছে না। নীলাদ্রি কোনো ভনিতা ছাড়া মাহাতিমের উদ্দেশ্যে বলে উঠল, শুনছি বিয়ে করছেন? হ্যাঁ। মাহাতিমের সহজ সরল উত্তর। নীলাদ্রি নিরাশ হলো। ও, শুভকামনা রইল। বলেই নীলাদ্রি চলে আসতেই পা বাড়াতে নিলেই মাহাতিমের কথায় থেমে গেল। একজনের জন্য অনুভূতিটা খোদাই করে দিয়েছিলাম। কেউ একজন বলেছিল দয়া না দেখাতে, তাই রাজি হয়েছি। তবে তাই হোক, তুমি বড় হও, তখনই না হয় আমাদের মিল হবে। বলতেই নীলাদ্রি পেছনে মাহাতিমের দিকে তাকাতেই মাহাতিম তার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। নীলাদ্রিও মাথা নেড়ে মুচকি হেসে বেরিয়ে গেল কেবিন ছেড়ে। তখন সবেমাত্র মাধ্যমিক শেষ করে কলেজে পা দিয়েছে নীলাদ্রি। সদ্য কিশোরী মেয়ের চঞ্চলতায় ভরপুর ছিল নীলাদ্রি। একই কলেজের 2 ক্লাস উপরে পড়তো মাহাতিম। সেই হিসাবেই দুরন্ত চঞ্চল নীলাদ্রিকে দেখেই তার প্রথম অনুভূতি হয়েছিল, কিন্তু নীলাদ্রিকে বলার সাহস কোনো কালেই পায়নি। দূর থেকেই নীলাদ্রির সব কিছুতে খেয়াল রাখতো মাহাতিম। নীলাদ্রি প্রথম বুঝতে না পারলেও কয়েকদিন যেতেই বিষয়টা খেয়াল করলো। এরপর আস্তে আস্তে নীলাদ্রির মনেও মাহাতিম জায়গা করে নিল। নীলাদ্রিদের বাস ছাড়ার আগ পর্যন্ত নীলাদ্রির সিটের জানালার পাশে মাহাতিম দাঁড়িয়ে থাকতো, কিন্তু কারো মুখে কোনো কথা থাকতো না। দুজনেই সময়টা চুপচাপ উপভোগ করত। এভাবেই চলছিল নীলাদ্রি মাহাতিমের প্রণয়। প্রতিদিন কলেজ যাওয়ার আগে মাহাতিম সাহস করে বলতো আজ নীলাদ্রিকে প্রপোজ করবই, কিন্তু কলেজ এসেই তার সব সাহস চুপসে যেত। কেন জানি নীলাদ্রিকে দেখলে তার অনুভূতি ফাঁকা হয়ে যেত। নীলাদ্রিও প্রতিদিন কলেজ আসার সময় মনে মনে উৎফুল্ল হতো। হয়তো আজ মাহাতিম ভাই নীলাদ্রিকে তার মনের কথা বলবে, আর নীলাদ্রি লজ্জায় মাথা নিচু করে ফেলবে। কিন্তু কাজের কাজ কিছুই হতো না। দুইজন দুইজনের পাশ দিয়ে হেঁটে চলে যেত, কিন্তু সাহস কুলাতো না। আবার আড়ালে ঠিকই একজন আরেকজনের খেয়াল রাখতো। সেইবার মাহাতিমের সাথে একটা ছেলের সে কি ঝগড়া। ছেলেটি নীলাদ্রির ক্লাসেই পড়তো। নীলাদ্রিকে নোট দেওয়ার সময় মাহাতিম দেখে ফেলেছিল। আরেকবার তো নীলাদ্রি একটা মেয়ের চুলই টেনে ছিঁড়ে ফেলেছিল, কারণ মেয়েটি আরেক মেয়ের সাথে গল্প করতে করতে মাহাতিমের সৌন্দর্য বর্ণনা করছিল। সেদিন থেকেই সম্পূর্ণ কলেজের সবাই নীলাদ্রি মাহাতিমের সম্পর্কটা জানতো। কেউ সাহস করে তাদের মাঝখানে আসতো না, অথচ নীলাদ্রি মাহাতিম একে অপরের সাথে কাজের কথা ছাড়া আর কোনো কথাই বলতো না। আস্তে আস্তে তাদের দুজনের দিনই সুন্দরভাবে চলে যাচ্ছিল।
কিন্তু একদিন হুট করে মাহাতিমের মা মারা যায়। তখন থেকেই মাহাতিম ভেঙে পড়ে। মাহাতিম তার মাকে প্রচুর ভালোবাসতো। মা মারা যাওয়ার পর ঠিকমতো পড়াশোনা করে না, ক্লাসে আসে না, এক রুমে নিজেকে বন্দি রাখতো। নীলাদ্রি অনেকবার মাহাতিমের সাথে যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। এরই মধ্যে নীলাদ্রির উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো। ঠিক সে সময় এরকম জোর জবরদস্তি করে নেহাল আহমেদ নীলাদ্রির সাথে আরিয়ানের বিয়ে দেয়। নীলাদ্রি বিয়ের আগে অনেকবার মাহাতিমের সাথে দেখা করার চেষ্টা করেও দেখা করতে পারল না। একসময় বিয়ে হয়ে গেল আর নীলাদ্রিকে নিয়ে আরিয়ান ঢাকায় চলে গেল। তখনও মাহাতিম মায়ের শোক পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। যেদিন শুনলো নীলাদ্রির বিয়ে হয়ে গেছে, সেদিন কি না পাগলামি করেছিল, কিন্তু নীলাদ্রির দেখা আর পায়নি। দেখা পাবে কি করে? নীলাদ্রি যে নতুন সংসারে ব্যস্ত। এইখানে আর পড়াশোনা হবে না বলে মাহাতিম বাবাকে রাজি করিয়ে পাড়ি দেয় এক অচেনা দেশে। এরপর 5 বছর দুজনের পথ দুই দিকে ছিল। কারোর সাথে আর দেখা হয়নি। দুজনের গন্তব্য ভিন্ন হয়ে গেল। সমাপ্ত হয়ে গেল ভালোবাসার পথ চলা। ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের চাঁদ দেখতে দেখতে কোনো সময় জানি অতীতে চলে গিয়েছিল তা নীলাদ্রির খেয়ালে ছিল না। নীলাদ্রি একটা দীর্ঘশ্বাস ফেলে শাড়ি নিয়ে বসে পড়ল। ঠিক তখনই মোবাইলটা তীব্র ঝংকার তুললে সে মোবাইল হাতে নিয়ে দেখলো বাবা কল করেছে। হ্যাঁ বাবা। কেমন আছিস মা? ভালো আছি, তুমি কেমন আছো? মায়ের কি অবস্থা? কথা শেষ হতেই নেহাল আহমেদ কিছু বলতে যাচ্ছিল। নীলাদ্রি চুপ করে রইল। আমি তোমার মেয়ে নই, তুমি আমাকে কথা বলতে সংকোচ করছো বাবা? আসলে কি যে বলি, লোকমান সাহেবের ছেলের জন্য তোর সম্বন্ধ আসছে মা। কি যে করি আমি তোর মতামত নিয়ে জানাবো বলেছি। নীলাদ্রি থমকে তাকালো। তার মানে মাহাতিমের সাথে তারই বিয়ের কথা তুলেছিল লোকমান সাহেব। আর মাহাতিম, সেও তাহলে নীলাদ্রিকেই বিয়ে করতে রাজি হয়েছিল। কথাটা মনে আসতেই নীলাদ্রি চট করে চোখ বন্ধ করে ফেলল। ইস, গতকাল যদি বাবাকে কথাটা বলার জন্য জোরাজুরি করতো, তাহলে বোধহয় আজ মাহাতিমের সামনে যেতে হতো না, আর না বিয়ের ব্যাপারটা তুলতে হতো। এখন মাহাতিম কি ভাববে? দিন যতই যায় নীলাদ্রির শাড়ির ব্যবসা ততই প্রসিদ্ধ লাভ করে। প্রথম নীলাদ্রি শাড়ি নিয়ে বসে থাকতো, কেউ আসতো না। এরপর নিজেই বিভিন্ন দোকানে দোকানে নিয়ে গিয়ে দেখাতো। কেউ এতগুলো শাড়ি থেকে বেছে শুধু একটা নিত, আবার কেউ একটাও নিত না। হঠাৎ একদিন এক দোকানদারের নীলাদ্রির একটা শাড়ি চোখে পড়ল। তিনি সাথে সাথে বেশ কয়েকটা অর্ডার দিয়ে ফেললেন। নীলাদ্রিও এই প্রথম কোনো কাস্টমার পেয়ে দিনে রাতে করে কয়েকদিনের ভিতর অনেক শাড়ির কাজ করে ফেলল। এরপর দোকানদারটা সেই শাড়ি বিভিন্ন শপিং মলের পরিচিত দোকানগুলোতে পাঠিয়ে অনেক লাভবান হলো। আস্তে আস্তে নীলাদ্রির অনেক অর্ডার আসতে থাকে। নীলাদ্রিও খুশি মনে সব করে। আস্তে আস্তে লাভ হতে লাগলো। দোকান একটার জায়গায় 3টা হলো। আরও অনেক অসহায় মেয়েদের প্রশিক্ষণ দিয়ে নীলাদ্রি আরও অসংখ্য নীলাদ্রি গঠন করল। সবাই ভীষণ খুশি। আস্তে আস্তে নীলাদ্রির শাড়ির ব্যবসার নাম ডাক বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। অনেক দূর দূরান্ত থেকে নীলাদ্রির ডিজাইন করা শাড়ি নিতে আসে ব্যবসায়ীরা। দেখতে দেখতে আরও কয়েক মাস কেটে গেল। নীলাদ্রিও সম্পূর্ণ আত্মমর্যাদাবান নারী হিসাবে সবার কাছে পরিচিতি লাভ করেছে। অনেক অসহায় নারী মেয়ে নীলাদ্রির দোকানে কাজ করে নিজেদের ব্যবসা অগ্রগতি করছে। অনেক অসহায় মেয়ের অনুপ্রেরণা নীলাদ্রি। নীলাদ্রি কীভাবে এতটুকু পথ পাড়ি দিয়েছে তা তো সবারই জানা। কয়েক মাস যেতেই নীলাদ্রি আরও কয়েকটা ব্যবসার সাথে যুক্ত হলো। সব কিছুর পর সমাজে সে নিজের একটা অবস্থান তৈরি করলো। এসব কিন্তু মোটেও একদিনের ব্যাপার নয়, প্রায় 5 বছর কষ্টের ফল এসব। মাহাতিমও এতদিন নীলাদ্রির পাশে থেকে যথেষ্ট অনুপ্রেরণা দিয়েছে। এখন শুধু তাদের বিয়ের পালা। ধুমধাম করে তাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। পরিশেষে তাদের ভালোবাসা এক হলো। নীলাদ্রি কোথাও যেন একটা তীক্ষ্ণ ব্যথা অনুভব করলো। হয়তো আগের বিয়ের কথা মনে পড়ছে। বিশাল এক কামরার ফ্ল্যাটে শীত চলে যাওয়ার আগে শেষ হিমেল পরশটুকু ঝুলিয়ে দিচ্ছে একবার। মাহাতিম হাতের কাজটা তাড়াতাড়ি শেষ করে বিছানায় গা এলিয়ে দিতেই মনে পড়ল, আরে আজ তো বৃহস্পতিবার, নীলাদ্রি তাড়াতাড়ি আসবে যে। ভাবতেই পাশ থেকে আনভিরা কেঁদে উঠল। মাহাতিম তাড়াতাড়ি আনভিরাকে কোলে নিয়ে বারান্দায় ছুটল। বারান্দায় আসতেই আনভিরার সাথে সাথে চুপ হয়ে গেল। ঠান্ডা এলোমেলো হাওয়ারা উত্তর দিক থেকে ছুটে আসছে। মাহাতিম আনভিরাকে নিজের শরীরের সাথে মিশিয়ে নিল। এই মেয়েটাও না হয়েছে একদম মায়ের মতো। হাজার ঠান্ডা পড়ুক, বারান্দায় আনলেই শান্তি। নীলাদ্রি তাড়াতাড়ি করে রুমে ঢুকে বারান্দার দিকে বাবা মেয়ের দিকে একবার চোখ বুলিয়ে হাসলো। এরপর ব্যাগ রেখে মুখে পানির ঝাপটা মেরে মুখ মুছতে মুছতে বেরিয়ে আসতেই মাহাতিম মেয়েকে এক পাশে কোলে রেখে নীলাদ্রির দিকে কফির মগ বাড়িয়ে দিল। নীলাদ্রি মুচকি হেসে তা গ্রহণ করে নিল। কেমন কাটলো দিন? তা ভালো, ওরা তো ছাড়তেই চান না। সপ্তাহের এই একটা দিনই তো যায়। শোনো, আজ আরও 2জন মাকে পেয়েছি।
ওনাদেরও একসাথে রেখে এসেছি বৃদ্ধাশ্রমে। কাল আপনাকে নিয়ে যাব বলেছিলাম, আপনি তো সারাদিন এই কোম্পানি ওই কোম্পানি করে করে থাকেন। কাল শুক্রবারে আমরা যাব, মনে রাখিয়েন। কিন্তু কাল তো আমার মিটিং। আপনার তো একদিনও সময় হয় না, এত কিছু শুনতে চাই না। কাল আপনি বৃদ্ধাশ্রমে যাচ্ছেন, ব্যাস। যথাজ্ঞা মহারানী। মাহাতিম হেসে মাথা নেড়ে সায় দিল। বাবা মারা খেয়েছেন? হ্যাঁ, খেয়ে অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। নীলাদ্রি আনভিরাকে কোলে নিয়ে চুমু খেলো। আনভিরাও এতক্ষণ পর মাকে দেখে খুশিতে হাত পা ছুটতে লাগলো। সকালে নীলাদ্রি আর মাহাতিম বৃদ্ধাশ্রমে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠতেই প্রতিমধ্যে গাড়ি খারাপ হয়ে যাওয়াতে ড্রাইভার জানালো কিছু সময় লাগবে। নীলাদ্রি আনভিরাকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। মাহাতিমও পাশে দাঁড়ালো। ফুটপাতের পাশে আদুরে একটা মসজিদ। সে মসজিদের গেটে চোখ যেতে নীলাদ্রির দৃষ্টি থমকে গেল। অনেকদিন ধরে বৃদ্ধাশ্রমে আসা যাওয়া করছিল নীলাদ্রি। সব সময় অগোছালোভাবে লম্বা দাড়ি, জীর্ণ শীর্ণ শার্ট পরিহিত এক পাগলকে সে বসে থাকতে দেখত। কোনো কোনো সময় গাড়ি থেকে ড্রাইভারকে দিয়ে টাকাও দিত। আজ হঠাৎ কেন জানি পূর্ণ দৃষ্টি দিতেই মনে পড়লো এটা অনেক চিরচেনা একটা মুখ। নীলাদ্রি একটু কাছে এগিয়ে বুঝতে পারলো তার ধারণা সঠিক, কিন্তু ও এই অবস্থানে কেন? আরিয়ান? নীলাদ্রি পরপর আরও কয়েকবার ডাকার পরেও ওই লোকটির কাছ থেকে কোনো সাড়া শব্দ পেল না। লোকটি নীলাদ্রিকে কাছে যেতে দেখে বসা থেকে উঠে দৌড় লাগালো। নীলাদ্রি বুঝতে পারলো সে মানসিক ভারসাম্য হারিয়েছে। তার হঠাৎ কেন জানি ভীষণ খারাপ লাগলো। মাহাতিম এইসব খেয়াল করে পাশের এক দোকানদারের কাছ থেকে জিজ্ঞাসা করতেই তিনি জানালো এখানে তার ভালোবাসার মানুষটার কবর। হঠাৎ কোনো এক দুর্ঘটনায় সে মারা যায়। এরপর থেকেই লোকটা মানসিক ভারসাম্য হারিয়ে এখানে বসে থাকে। নীলাদ্রি স্তব্ধ দৃষ্টিতে অদূরে আরিয়ানের চলে যাওয়ার দেখতে লাগলো। আরিয়ান সামনের দিকেই দৌড়াতে লাগলো। হাসতে হাসতে অদৃশ্য হতেই নীলাদ্রির চোখ ঝাপসা হয়ে এলো। কোন মানুষ আজ কোন জায়গায়? সে তো এমন কিছু চায়নি। সব কিছুর পরও সে চেয়েছিল মানুষটা যেন তার ভালোবাসার মানুষটার সাথে ভালো থাকে। কিন্তু এমন কেন হলো? নিয়তি কাকে কোথায় নিয়ে যায় সেটা কেউ বলতে পারে না। আজ থেকে 5 বছর আগে নীলাদ্রির অবস্থান ছিল অনেক নিম্ন, আর আরিয়ানের, অথচ আজ কে কোথায়? মাহাতিম এসে নীলাদ্রির কাঁধে হাত রাখতেই নীলাদ্রি পেছন ফিরে মাহাতিমকে জড়িয়ে ধরল। মাহাতিম এক হাতে আনভিরাকে কোলে রেখে অন্য হাতে নীলাদ্রির মাথায় পরম আদরে হাত বুলিয়ে অদূরে আরিয়ানের দিকে তাকিয়ে বিড়বিড় করে উঠল, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সমাপ্ত। আজকের গল্পটা এখানেই শেষ করছি। এই গল্পটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম গল্প নিয়মিত শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আর যদি ইতিমধ্যে আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।